আপনারা যারা বং এভরিথিংয়ের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প রনেন বসুর লেখা ঘুমের দেশে। ট্রাম থেকে নেমে পাড়ার মধ্যে ঢুকতেই মনমোহনবাবু অবাক। পাড়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে মানুষের জটলা। তিনি বেশ রাশভারী লোক, বেশি কথাবার্তা বলা পছন্দ করেন না। তাছাড়া সব বিষয়ে তার কৌতূহলও কম। তাই নিঃশব্দে জটলা এড়িয়ে বাড়ির দিকে এগোতে থাকলেন তিনি। আর বুঝলেন পাড়াতে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। বাড়ির সামনে এসে তিনি আরও বিস্মিত। তার বাড়ির সদর দরজার সামনেই জটলা বেশি। কিছুটা বিরক্ত হলেও উদ্বিগ্ন হলেন বেশ। কিছুদিন ধরে স্ত্রীর শরীরটা ভালো যাচ্ছে না, বিশেষ করে তার হার্টের ব্যামো। উদ্বিগ্ন হলেও বাইরে তা প্রকাশ করলেন না। নিঃশব্দে ভিড় কাটিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে প্রথমেই দেখতে পেলেন বড় মেয়ে জামাইকে। মেয়ের চোখ মুখ লাল, বোঝা যায় সে কাঁদছে। জামাই নীরবে মেয়ের পাশে দাঁড়িয়ে। তার বুঝতে অসুবিধে নেই স্ত্রীর কিছু একটা ঘটেছে। তিনি জামাইয়ের কাছে জানতে চাইলেন ব্যাপার কি। জামাই কিন্তু সে প্রশ্নের কোনো উত্তর দিল না, এমনকি শ্বশুরকে গ্রাহ্যই করল না। মেয়েও নয়, এমন তো হবার নয়। কি এমন হয়েছে যে এরা এত বিচলিত? তবে কি? তিনি আর কথাটা না বাড়িয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। দোতলার বাইরের কেউ বিশেষ নেই। প্রায় সবাই আত্মীয় স্বজন বললেই চলে। সবাই বিষণ্ণ মুখে দাঁড়িয়ে বা বসে আছে। অনেকের চোখেই জল। এ যেন শোকাহত পাথরের মূর্তির সমাবেশ। তিনি একে একে সবাইকে চিনতে পারলেন। দমদম থেকে আসা ছোট জামাই, তাহলে ছোট মেয়ে নিশ্চয়ই এসেছে, যদিও তাকে তিনি দেখতে পাচ্ছেন না। হাওড়া থেকে দুইজন ভাতুষপুত্র। নিজের ছোট ভাইকেও দেখলেন। তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার চির অভ্যাস মতো মাথার লম্বা লম্বা চুলের মধ্যে আঙুলের চিরুনি চালাচ্ছে। বোঝাই যাচ্ছে বেশ বিব্রত। এবার তিনি নিশ্চিন্ত হলেন, স্ত্রীরই কিছু একটা ঘটেছে। কিন্তু কিছু একটা হলে তাকেই বা কেউ বলছে না কেন? তাকে যেন এরা কেউ গ্রাহ্যই করছে না, অথচ তিনিই তো বাড়ির কর্তা। এই সময়ে তার নজরে পড়ল স্ত্রীর ছোট ভাই হিরণের ওপর। সে বাঁ হাতে ফোনের রিসিভার ধরে ডান হাতের তর্জনী দিয়ে ডায়াল ঘুরিয়ে চলেছে। কি ব্যাপার শালাবাবু? কিন্তু হিরণ তার প্রশ্নের কোনো জবাব দিল না। এমনকি জামাইবাবুর কথা সে শুনতে পেয়েছে কিনা সেটাও বোঝা গেল না। কেউই তাকে দেখছে না, তার কথার কোনো উত্তর দিচ্ছে না ভেবে তিনি বেশ বিরক্ত এবং মনে মনে অপমানিত। তার বাড়িতে দাঁড়িয়ে তাকেই সবাই অগ্রাহ্য করছে। এবার তিনি সবার উদ্দেশ্যে চিৎকার করে জানতে চাইলেন, ব্যাপার কি? কি হয়েছে তোমাদের? আর ঠিক সেই মুহূর্তেই তার কানে আসে স্ত্রীর মর্মভেদী বিলাপ। পর মুহূর্তে আবার উৎকণ্ঠা। তবে কার কি হলো? তিনি দ্রুত পায়ে ঘরে ঢুকে পড়লেন। সেখানে আর এক বিস্ময়ের ধাক্কা। গলা পর্যন্ত সাদা কাপড়ে মোড়া একটা মৃতদেহ, ঘরের মাঝখানে শোয়ানো, এতে ফুল দিয়ে সাজানো। যে মুখটা ভালো করে তিনি দেখতেই পেলেন না। স্ত্রী মৃতের বুকের উপর উপুর হয়ে ইনিয়ে বিনিয়ে বিলাপ করে চলেছেন।
ছোট মেয়ে মাথার কাছে বসে মৃতের মাথায় হাত বোলাতে বোলাতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তবে কি ভাবতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। কিন্তু না, ওই তো তাদের একমাত্র পুত্র মৃতের পায়ের কাছে বসে। তিনি নিশ্চিন্ত হলেন, না, ছেলের কিছু হয়নি। তারপর আবার সেই চিন্তা, তবে লোকটাকে কার মৃতদেহ ঘরে তুলে এনে এরা পাগলের মতো কাণ্ড করছে? এই পরিবেশে বেশি চিৎকার চেঁচামেচি করাও তো যায় না। তবুও তিনি উকি দিয়ে দেখতে গেলেন সেই লোকটাকে, যার জন্য তাকে কেউ গ্রাহ্যই করছে না। আর দেখতে গিয়েই তিনি চমকে গেলেন। এ কি, কে এই লোকটা? ঠিক তার মতোই দেখতে। কপালে একটা কাটা দাগ, প্রজাপতি মার্কা গোপ জোড়া, গালের তিলটাও একরকম, এমনকি চশমা জোড়াটাও। তার কোনো যমজ ভাই নয় তো, যা তিনি আগে জানতেন না? সেই লোকটাই হয়তো কোথাও মরে গেছে, আর এরা ভুল করে তার মৃতদেহটা তুলে এনেছে। এমনও হতে পারে কোনো বাজে মতলবে লোকটা ঠিক তার মতো মেকআপ করে বাড়িতে ঢুকে মারা গেছে, আর এরাও তাকে নিয়ে মত্ত। হঠাৎ লোকটার ওপর তার ভীষণ রাগ হলো। লোকটা নিশ্চয়ই চোর বা জোচ্চোর। আর ঠিক সেই সময়েই স্ত্রী বিলাপ শুরু করলেন, ওগো ওগো, আমাকে ফেলে তুমি কোথায় চলে গেলে? কোথায় গেলে তুমি? কি কি বলছে এটা? হচ্ছেটা কি? এই তো আমি এখানে, তিনি প্রায় চিৎকার করে ধমকের সুরে বললেন। কিন্তু সেই একই ঘটনা ঘটল আবার। কেউ তার দিকে ফিরেও তাকালো না। তিনি আবার শুনলেন তার স্ত্রী ঠিক আগের মতোই বিলাপ শুরু করেছে। তিনি বারবার তার স্ত্রীকে অনুরোধ করলেন তার দিকে তাকাতে, কিন্তু তার স্ত্রী বিলাপ করতে এতটাই ব্যস্ত যে তার কোনো দিকে তাকানোর ফুরসত নেই। এবার মনমোহনবাবু ভেঙচি কেটে চিৎকার করে উঠলেন, বললেন, বলি, আসল নকল চিনতে পারো না বুঝি? দেখো দেখো, চোখ তুলে দেখো, আমি এখানে দাঁড়িয়ে, আর তুমি ওই জোচ্চোর বদমাস লোকটার উপর বিলাপ করে যাচ্ছ। কিন্তু তৎক্ষণাৎ তার স্ত্রী আবার বিলাপ করে উঠল। স্ত্রীর বিলাপের মধ্যেই তিনি গলা ফাটিয়ে আবার চিৎকার করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিজের গলার স্বর তিনি নিজেই শুনতে পেলেন না। এতক্ষণ খেয়াল করেননি। এবার তিনি সত্যিই অবাক হলেন। আবার চিৎকার করলেন, কিন্তু না, কিছুই শুনতে পেলেন না নিজের কানে। তবে স্ত্রী কেঁদে কেঁদে বলছে, এটা তুমি কি করলে গো? কি করলে এটা তুমি? হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলে। কতদিন ধরে ক্ষীর কদম্ব খেতে চেয়েছিলে, তোমার জন্য আজই এক বাটি আনিয়েছি গো, আজই এক বাটি আনিয়েছি। কেন এতদিন করে দিইনি জানো? তোমার শরীর যে ভালো নেই, আর তাই তুমি অভিমান করে চলে গেলে। সামনের আয়নার দিকে এবার তাকালো মনমোহন বাবু। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল তার। তিনি কি ভুল দেখছেন? আয়নার মধ্যে তিনি সবাইকে দেখছেন, কিন্তু নিজেকে নয়। হাত পা নেড়ে চেড়ে অঙ্গভঙ্গি করে তিনি নিজেকে দেখার অনেক চেষ্টা করতে লাগলেন। না, তার সব চেষ্টাই ব্যর্থ হলো। এবার তিনি বেশ ঘাবড়ে গেলেন। নিজেকে বড় অসহায় মনে হলো তার। বেশ ভয়ও পেলেন তিনি। বাইরে শালাবাবুর গলা শোনা গেল। ফোনে কাকে যেন বলছে। হ্যাঁ, জামাইবাবু মানে মনমোহনবাবু মারা গেছেন। দুপুর 1টার সময় অফিসের কাজ করতে করতেই হঠাৎ
ঢলে পড়েছেন এবং তখনই চিকিৎসার সুযোগ পর্যন্ত দিলেন না আমাদের। হ্যাঁ, ডাক্তার এসেছিল। ডাক্তার বলেছেন সেরিব্রাল অ্যাট্যাক। হঠাৎ করেই মনে পড়ল তার দুপুরের ঘটনা, যেটা তিনি ভুলেই গিয়েছিলেন। বেশ ভালোই ছিলেন, যথারীতি অফিসে কাজ করছিলেন। হঠাৎ চেয়ার এলিয়ে তিনি শুয়ে পড়লেন। ধীরে ধীরে চোখের পাতা তার বুজে আসে। তিনি সেই মুহূর্তেই মারা গিয়েছিলেন তা তিনি বুঝতেই পারেননি। কখন যে তার সহকর্মীরা তার মৃতদেহটা বাড়ি পৌঁছে দিয়ে গেছে সেটাও তিনি জানতে পারেননি। অথচ অফিসে যখন তার ঘুম ভাঙল, তিনি দেখলেন অফিস বিলকুল ফাঁকা। তার বেশ অবাক লেগেছিল। দেওয়াল ঘড়িতে তখন মাত্র 5:30। এর মধ্যে তো কোনো দিন অফিস ফাঁকা হয় না। তবে কি হঠাৎ ছুটি হয়ে গেছে আজ? তাকে কেউ ডাকলও না। তিনি মনে মনে বেশ আশ্চর্য, খুব বিরক্ত আর ক্ষুণ্ণ মনে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসেন তিনি। তারপর বাড়ি এসে দেখেন এত সব কাণ্ড। অসহায়ভাবে ঘরের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনমোহনবাবু সব কাণ্ড কারখানা দেখতে লাগলেন। এমন সময় পাড়ার ছেলেরা ফুল টুল নিয়ে উপরে উঠে আসে, দেহ নিচে নিয়ে যাবে বলে। এদেরকে তিনি দুচোখে দেখতে পারতেন না, ছেলেগুলোকে বকাটে বলেই জানতেন। আজ তারাই সর্বে সর্বা। এতক্ষণে তিনি বুঝতে পারলেন তিনি আর এ বাড়ির কেউ নন। এবার তাকে চলে যেতে হবে। নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা ঘর সংসার ছেড়ে তাকে চলে যেতে হবে। ঘর ভর্তি স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, অথচ আজ তিনি একবারে একা। তিনি আজ এদের কেউ নন। তার প্রয়োজন ফুরিয়েছে। এবার তাকে সত্যিই চলে যেতে হবে। একবার ভাবলেন কটা ক্ষীর কদম্ব খেয়ে যাবেন, এই তো তার শেষ খাওয়া। পর মুহূর্তে ভাবলেন আর মায়া বাড়িয়ে লাভ নেই। চলে যেতে যখন হবে নিঃশব্দে চলে যাওয়াই ভালো। শেষবারের মতো আবার সবাইকে একে একে তিনি দেখতে থাকলেন। প্রথমেই তাকালেন স্ত্রীর দিকে, তিনি তখনও বিলাপ করছেন। তারপর ছেলের দিকে তাকালেন। সে শোকাহত প্রস্তর মূর্তির মতো বাবার পায়ে হাত দিয়ে বসে। ছোট মেয়েটারও এক অবস্থা। যার জন্য এত শোক তাকেই কেউ দেখতে পাচ্ছে না আজ। নিঃশব্দে ঘরের বাইরে বেরিয়ে এলেন তিনি। তারপর সিঁড়ি বেয়ে নিচে বড় মেয়ের দিকে শেষবার তাকালেন। মেয়েটার মন খুব নরম, ওপরে থাকতে পারেনি তাই নিচে নেমে এসেছে। সদর দরজার দিকে তিনি ধীর পায়ে এগোলেন। বিকেলের শেষ আলো ততক্ষণে ফুরিয়ে এসেছে। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। দরজার বাইরে পা দিতেই দেখলেন তার জন্য সুন্দর করে খাট বিছানো হয়েছে। সেই বকাটে ছেলেগুলোই পরম মমতায় তাকে সাজাচ্ছে। আজ আর তাদের ওপর কোনো রাগ হলো না মনমোহন বাবুর। তিনি এখন সব মান অভিমান সুখ দুঃখের ঊর্ধ্বে। তাদের পাশ দিয়ে তিনি ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। অনেকটা চলে এসেছেন। এবার তিনি পিছন ফিরে একবার তাকালেন। সেই চেনা বাড়ি, চেনা শহর, চেনা পরিবেশ, চেনা লোকজন, অথচ সেসব থেকে তিনি আজ অনেক দূরে। ধীরে ধীরে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে থাকে। ক্রমেই সব কিছু হারিয়ে যেতে থাকে। আর তিনি ডুবে গেলেন ধীরে ধীরে গভীর ঘুমের দেশে।
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।